বুঝলেন, সালটা 1959 সাল। মানসিংহ কমিটির রিপোর্টে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়। এই প্রকল্প সম্মতি দিতে যোজনা কমিশনের 20 বছর সময় লেগে যায়। তারপর দীর্ঘ টালবাহানা, একসময় বামেদের আমল, তারা নানান কিছু চেষ্টা করেছেন এমন বলার পরেও কাজ থিতু। এবং সেই মাস্টার প্ল্যানের 2025 সাল পর্যন্ত গৌরী সেন কে হবে সে বিষয় নিয়ে একটা তীব্র বাকবিতণ্ডা তৈরি হয়। কখনো বা কেন্দ্রের দিকে তোপ দাগা হয়, কখনো বা রাজ্যের দিকে তোপ দাগা হয়। আর ঠিক এই জাতাকলে পড়েছে দীপক অধিকারী ওরফে দেব। কেন বলছি বলুন তো? তার কারণ এই দেবও, অর্থাৎ অভিনেতা দেব, সাংসদ দেব, তিনি পর্যন্ত এই বিষয়ের মধ্যে পড়ে গিয়েছেন এবং ঠিক এ জায়গায় তিনিও কেন্দ্রকে তোপ দাগতে শুরু করেছে এবং একাধারে রাজ্যের সহযোগিতা নিয়ে তিনি কিছু করার চেষ্টা করছেন এমনটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি। দেখুন, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তার প্রচার কেন্দ্রে গিয়ে তাকে নিয়ে প্রচার করছে, তখন ঠিক সে জায়গায় বলা হয়েছিল যে অভিনেতা দেব তার পাশে তৃণমূল কংগ্রেস সর্বসম্মতভাবে সাহায্য করে ঘাটাল মাস্টার প্ল্যান করতে সহযোগিতা করবে। ডিসেম্বর পর্যন্ত ডেডলাইনও বেঁধে দেয় যে ডিসেম্বরের পর থেকেই তারা এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু করে দেবে। আর ঠিক সে জায়গা থেকে সরাসরি হাইকোর্ট পর্যন্ত সেই বিষয়ে চলে যায়, মামলা হয় এবং হাইকোর্ট ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস প্রত্যেকটি জায়গাতে রাজ্যের থেকে রিপোর্ট নেওয়ার চেষ্টা করে, রিপোর্ট দিতে বলে রাজ্যকে। তারপরে কি হলো? বহাল তবিয়তে সেই একই জায়গা, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি একই জায়গাতেই আবদ্ধ হয়ে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো রকম কথা বলছেন না কেউই। শুধুমাত্র হবে 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 প্রতিশ্রুতির বাহার, কিন্তু আদতে মূল বাস্তবায়নের জায়গায় এখনো পর্যন্ত বড় সড়ো একটা কোশ্চেন মার্ক রয়েছে। আর ঠিক সেখান থেকেই বিতর্কটা শুরু হয়েছে। দেখুন, রাজ্যে অলরেডি কমলা সতর্কতা জারি রয়েছে। আর ঠিক সে জায়গাতে বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হচ্ছে বিভিন্ন এলাকা। আর তার মধ্যে যে এলাকার কথা সবার আগে মনে পড়ে এই বন্যা থেকে, তা হলো ঘাটাল। আর ঠিক সেই ঘাটালের বন্যা কবলিত এলাকার কথা মনে পড়লেই মাস্টার প্ল্যানের কথাও চলে আসে খুব স্বাভাবিকভাবেই। সেই জন্যে আবারও নতুন করে যখন ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন নতুন করে সংবাদ শিরোনাম ঘাটাল মাস্টার প্ল্যান। আর ঠিক এই বিষয় নিয়ে আজ বিশদে কথা দিচ্ছি। এই প্রথমবার ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন, একেবারে কোর পয়েন্টে যাওয়ার চেষ্টা করবে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। ঠিক কোন জায়গায় সমস্যা রয়েছে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে ঠিক কি স্টেপ নেওয়া হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে আপনারা দেখছেন শব্দের কাটাকাটি, প্রাইম টাইম, শব্দের তীরে জব্দ হয় যেখানে ইস্যু। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে বাড়তি কথা নয়, আমি একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্টটা একবার নেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে শব্দের কাটাকাটির মূল বিষয়ে ঢোকবার আগে, গ্রাউন্ড রিপোর্ট দেখানোর আগে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিপাত এবং শিলাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ সহ নদীগুলির জলস্তরের অস্বাভাবিক বৃদ্ধি। ফলস্বরূপ বানভাসী হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকা। ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ড ইতিমধ্যেই জলের তলায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই বানভাসী পরিস্থিতি, তার মধ্যে ভুগতে হচ্ছে পানীয় জলের সমস্যায়। যাতায়াতের রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ায় যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। হঠাৎ করে বানভাসী পরিস্থিতির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এলাকার চাষিরা। জলের তলায় চলে গিয়েছে বিঘার পর বিঘা পাট ও বাদামের জমি। হঠাৎ করেই চাষের জমিতে জল প্রবেশ করায় ফসল সেইভাবে ঘরে তুলতে পারেননি চাষিরা। সামান্য কিছু বাদাম জলে ডুবে তুলতে পারলেও চাষিদের চোখের সামনেই নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ফসল। একই অবস্থা পাট চাষের ক্ষেত্রেও। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিজেপির নিশানায় ঘাটালের সাংসদদের। সাংসদকে খোঁচা মেরে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা রয়েছে, তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগকে নিয়ে মিথ্যা অভিনয় আর কত করবেন? ঘাটালের মানুষকে আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলেছেন, আর ঘাটালের মানুষ আপনাকে ঢপবাজ বলছে। সাংসদ হওয়ার পর থেকেই ঘাটালবাসীর সুবিধার্থে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন দীপক অধিকারী ওরফে দেব। শুধু দেবী নয়,
ঘাটালের মঞ্চ থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছর ফেব্রুয়ারি মাসে 500 কোটি টাকা বরাদ্দ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই শুরু হয় ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী ও দাসপুরের রূপনারায়ণ নদীর ওপর 5টি স্লুইস গেট তৈরির কাজ। কিন্তু সেক্ষেত্রে উঠেছে বিস্তর অভিযোগ। ঘাটালবাসীর দাবি খুবই ধীরগতিতে চলছে কাজ, যার জেরে এবারের বর্ষাতেও রেহাই পেলেন না তারা। ডুবল সমগ্র ঘাটাল। বারবার কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য। একই অভিযোগ তুলেছিলেন সাংসদ দেব। একসময় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশানুরূপ কোনো প্রতিক্রিয়া না মেলায় রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করতেই ঘাটালবাসীর কথা মাথায় রেখে তিনি আরও একবার ফের রাজনীতির ময়দানে নামেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। মুখ্যমন্ত্রী টাকা বরাদ্দ করার পরেও কেন সঠিক সময়ে হলো না ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ? তাহলে কি সাংসদ দেব অভিনেতা হিসেবে সফল কিন্তু নেতা হিসেবে বিফল? শব্দের কাটাকাটিতে আজ এখান থেকেই বিতর্ক শুরু। বিতর্কের সূত্রপাত 59 সাল, সেটাও আপনাদের সামনে রেখেছি, কিন্তু এবার গ্রাউন্ড জিরোর রিপোর্ট আপনাদের সামনে রাখবো, জানার চেষ্টা করব ঠিক সমস্যা কোথায়। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী, আমার প্রতিনিধি শুভ চক্রবর্তী, একেবারে গ্রাউন্ড জিরো থেকে। শুভ, শব্দের কাটাকাটিতে আজ তোমাকে রাখার পেছনে একটি যথেষ্ট উল্লেখযোগ্য কারণ রয়েছে, তা হলো প্রথম থেকে তুমি একেবারে ঘাটালের পুঙ্খানুপুঙ্খ আপডেট দিয়েছো। আজও তোমার থেকে সেটাই নেওয়ার চেষ্টা করবো যে মূল ইস্যুটা ঠিক কোন জায়গায় এসে বাজছে। দেখো, এই মাস্টার প্ল্যান নিয়ে গৌরী সেন কে হবে সে নিয়ে যথেষ্ট তালবাহানা হয়েছে, কিন্তু এবার তো 2025 সাল, 26শে বিধানসভা নির্বাচন। এর আগে যদি মাস্টার প্ল্যান নিয়ে আবারও সেই গৌরী সেন কখন কাকে টাকা দেবেন, কীভাবেই বা সব কিছু শুরু হবে তা নিয়ে যদি আবারও তালগোল পাকিয়ে যায়, তাহলে তো এটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করবে তৃণমূল কংগ্রেসের জন্য। শুভ, এবারে ঘাটাল মাস্টার প্ল্যান চিরকালই পুরুপে তাস হয়ে দাঁড়িয়েছে প্রতিটি রাজনৈতিক দলের কাছে। যখন বাম ছিলেন তখন বাম, যখন শাসক দল তৃণমূল বর্তমানে আছেন তারাও সেই একই চিত্র। প্রত্যেকের কাছেই একই কথা যে এইটাই বোধহয় ভোট বৈতরণী পারের একমাত্র পথ। তবে শেষ যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বর্তমান তিনি ঘাটালের সাংসদ দিব্যজ্ঞ অধিকারী ঘোষণা করে দেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে তার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি তিনি ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু করতে না পারেন, তিনি আর কোনো দিনই প্রচারে আসবেন না ঘাটালে। দিদির কাছে আবদার করেন এবং সেই আবদারে সাড়া দিয়ে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি অর্থবর্ষে 500 কোটি টাকা মঞ্জুর করেন। কিন্তু এর পরেও একটা যে প্রশ্ন চিহ্ন উঠে আসে, কবে শেষ হবে এই জলযন্ত্রণা? পরিস্থিতি যা বলছে, চিত্র যা বলছে, ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু হওয়ার পর কেবলমাত্র 5টি গেটের কাজ শুরু হয়েছে এবং সেই গেটগুলি হচ্ছে যার মধ্যে দিয়ে নদী এবং যে কৃষি ক্ষেত্র তার জলের নিয়ন্ত্রণ আনা যায়। কিন্তু এইটি একমাত্র প্রথম পর্যায়ের কাজ, এখনো কাজ অনেক বাকি। মানুষের প্রশ্ন, মাস্টার প্ল্যান আদেও কি বাস্তবায়িত হবে? কিন্তু শাসক দল থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সবাই ভীষণভাবে কনফিডেন্ট ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছেই। একেবারে তাই। শুভ, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে শব্দের কাটাকাটিতে শুভকে নিয়েছিলাম আমরা, তার কারণ একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্টটা নেওয়ার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বুঝতেই পারছেন ঘাটাল মাস্টার প্ল্যানের প্রাথমিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে মূলত তৃণমূল কংগ্রেস যে কথা বলছে যে সেখানে কাজ শুরু হয়েছে, কিন্তু আদেও সে কাজ সম্পূর্ণ অ্যাকচুয়ালি শুরু হয়নি। কাজ শুরু হয়েছিল, সেটা পুনর্নির্মাণ করা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এতগুলো টাকা এবং তার সঙ্গে সঙ্গে ভুরি ভুরি প্রতিশ্রুতি যাচ্ছে তো যাচ্ছে কোথায়? আর ঠিক এখান থেকেই শব্দের কাটাকাটিতে অঞ্জনের প্রশ্ন। দেখুন, সিনেমাতে প্লট থাকে বাস্তবের অভিমুখে, ভালো করে শুনবেন, সিনেমাতে প্লট থাকে বাস্তবের অভিমুখে। বাস্তবে যদি তিক্ত হয়, কে মুখ খোলে, নেতা নাকি অভিনেতা? ভালো করে বোঝার চেষ্টা করুন কি বলার চেষ্টা করছি। সিনেমাতে প্লট থাকে বাস্তবের অভিমুখে, বাস্তবে যদি তিক্ত হয়, কে মুখ খোলে, নেতা নাকি অভিনেতা? এখানে নেতা এবং অভিনেতা দুজনেই সাংসদ দেব, দীপক অধিকারী। খুব স্বাভাবিকভাবে তার অভিনয় জগতে নাম রয়েছে এবং সাংসদ হিসেবেও নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, অন্তত ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভুরি ভুরি। না, শুধুমাত্র দীপক অধিকারী ওরফে দেব এই মাস্টার প্ল্যানের কথা বলেছেন এমনটা কিন্তু নয়। বিগত দিনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহু কিছু সামনে এসছে,
ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে হবে, এখনো হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেতাদের প্রতিশ্রুতি একটি জায়গাতে, সাধারণের কথা বলবে কে? সাধারণেরা এখন ঠিক এ জায়গায় যেভাবে বন্যা কবলিত এলাকায় নিজেদেরকে ক্রমাগত বিধ্বস্ত করছে, তাদের কথা বলবে কে? দেখুন, কেন্দ্র রাজ্য সমন্বয় দিয়ে যদি একটি কাজ হতো, তাহলে এই চিত্রটা আপনাদেরকে দেখতে হতো না ট্রাইব টিভি বাংলার পর্দায়, যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা গ্রাউন্ড জিরো রিপোর্ট থেকে বলছি, সরাসরি সেখানে এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা আবারও নতুন করে ঘাটালকে শুধু সংবাদ শিরোনামে নয়, ঘাটাল আবারও নতুন করে সবার মনে একই রকমভাবে কষ্ট দেবে। তার কারণ বন্যা কবলিত এলাকা, তাদের অবস্থা এবং তাদের শুধুমাত্র মানসিক শারীরিক অবস্থা নয়, তাদের মাথার ছাদ, সেই ছাদ পর্যন্ত তারা খুঁজে পায় না অনেক সময়। কোথায় থাকবে তারা? নদীর ধারে বাস, চিন্তা 12 মাস কথায় আছে। কিন্তু প্রশ্ন যখন নদীর ধারে থেকে ক্রমাগত জননেতাদের বিভিন্ন সময় প্রতিশ্রুতির, তাহলে সেই প্রতিশ্রুতি যায় কোথায়? ঠান্ডা ঘরে? ঠান্ডা ঘরে সেই প্রতিশ্রুতিগুলো থেকে যায়, যার জন্য সাধারণ জনগণকে ক্রমাগত পিছতে হচ্ছে। দেখুন, অধিকারী দেব, অর্থাৎ দীপক অধিকারী, সে তাকে নিয়ে কোনো কথা আমাদের নেই। মূল কথা সাংসদ দেবকে নিয়ে। অভিনেতা দেবকে অনেকেই ভালোবাসতে পারেন, অভিনেতা দেবকে ঘাটালের মানুষও ভালোবাসতে পারেন, কিন্তু সাংসদ দেবকে যে কারণে নিযুক্ত করা হয়েছে, অন্তত লোকসভা অবধি পৌঁছে দেওয়া হচ্ছে, তা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। দেখুন, তীব্র রাজনৈতিক জল্পনা কল্পনা চলেছে। আপনারা প্রত্যেকে জানেন 2019 এবং সেই 2019 এবং তার আগে 2014 এবং তারপরে 2024, এই দুই প্যারামিটারের ঠিক মাঝে, অর্থাৎ এদিকে 5 বছর ওদিকে 5 বছর, ঠিক 2024-এর লোকসভা নির্বাচনের আগে ভাগে দীপক অধিকারী বলেছিলেন যে তিনি আর ভোটে দাঁড়াবেন না। কেন বলুন তো? তার কারণ তিনি নাকি ঘাটাল মাস্টার প্ল্যান এক্সিকিউট করতে পারছেন না কেন্দ্রের জন্য, আর ঠিক সে জায়গায় তিনি ভোটে দাঁড়াবেন না। তীব্র জল্পনা করলেন, তীব্র কল্পনার মধ্যে থাকলেন। তখন ঠিক সে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ের সঙ্গে দেবের কথা হয়, এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বিষয়ে, ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে আরো বেশি করে আলোকপাত করেন এবং ঠিক কি বলেন একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি, তখন প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি, তখন মমতা অভিষেকের সঙ্গে একান্ত আলোচনায় শুধু গোষ্ঠী কোন্দল নিয়ে নয়, অসন্তোষ প্রকাশ করা হয় কেন্দ্র রাজ্য টানাপোড়েনে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেতা দেব, সাংসদ দেব। সেই সময় তাকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা, প্রতিশ্রুতির কথা উল্লেখ করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এবং সরাসরি আপনাদের মনে থাকবে, যখন লোকসভার প্রচার চলছে, তখন ঠিক দীপক অধিকারীর পাশে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন যে রাজ্য সরাসরি দেবের পাশে রয়েছে এবং ঘাটাল মাস্টার প্ল্যান হবেই। ডিসেম্বর টাইমলাইন, ডেডলাইন ডিসেম্বর। যদিও বা দীপক অধিকারী তিনি এই আগে ভাগেই বলে রেখেছেন যে এই মাস্টার প্ল্যানের শেষ সময় নাকি 2028 সাল মার্চ মাস অবধি। আমরা ঠিক এই বিষয়ে একেবারে ডিটেল যেরকম বলার চেষ্টা করেছিলাম একদম শোয়ের শুরুতেই, একেবারে কোর পয়েন্টে যাওয়ার চেষ্টা করব আজ, সেটাই আপনারা দেখতে পাবেন। দেখুন, এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় কেতন জয়সওয়াল, কংগ্রেস মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে শুভম চক্রবর্তী, সিপিআই নেতা। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, যেখানে শব্দের থেকে জব্দ হয় ইস্যু। আমি ঠিক এই জায়গায় প্রথমেই একটু তৃণমূল কংগ্রেসের বিষয়ে জানার চেষ্টা করব, যদিও বা এই বিষয়ে অনেক রকম বাগবিতণ্ডা রয়েছে। মাস্টার প্ল্যান আজকের হিসেব নয়, দীর্ঘদিনের হিসেব। আমি ঠিক এ জায়গায় সরাসরি প্রথমে, যেহেতু বিজেপির পক্ষ থেকে তোপ দাগা হয়েছে, ঠিক সেই কারণের জন্য রুবিদির কাছেই প্রথমে যাব। রুবিদি, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন।
বিষয়টা হচ্ছে রবিদি বলুন। আনমিউট করুন প্লিজ। কোনো কারণে রুবিদির সাউন্ড আসছে না, আমি রুবিদির কাছে আবারও যাবো, কিন্তু তার আগে আমি একটু সিপিআই নেতার কাছে যেতে চাইছি। দীর্ঘদিনের তো হিসেব, আজকের হিসেব তো নয়। মাস্টার প্ল্যান শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দিকে দেখে দিলে হবে না। বাম জামানা, সেই সময় নানান রকম প্রতিশ্রুতি। মাস্টার প্ল্যানের কথা সত্যি কি কেউ ভাবছে? শুভম বাবু। দেখুন, পার্লামেন্টে গীতা মুখার্জি থেকে শুরু করে গুরুদাস দাশগুপ্ত এবং তার পরবর্তীকালে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, মানস ভুঁইয়া, তারা বারবার একসাথে গলা ফাটিয়েছিলেন এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার বিষয়টা সেটা হচ্ছে 2014 সালের পর, পরবর্তীকালে দেব সাংসদ হওয়ার পরে এবং দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বললেন বা এগিয়ে নিয়ে যাবার কথা বললেন, তাতে বেশ কিছু তারা পরিবর্তন করেছিলেন। এইবার পরিবর্তন তারা করলেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে সেই কথা বলা শুরু করলেন। তারপর প্রায় 10 বছর হয়ে গেল। এবার 10 বছর হয়ে যাওয়ার পরে এখনো অব্দি প্র্যাকটিক্যালি যাতে এই এত মানুষ যাতে বন্যায় ভেসে না যায়, তার জন্য যে কাজগুলো হওয়ার প্রয়োজন সেই কাজগুলো কিন্তু প্র্যাকটিক্যালি এখনো অব্দি একটা হয়নি। কি ফার্স্ট ধরুন রূপনারায়ণ নদীর ড্রেনেজের ব্যবস্থা না করলে, ড্রেজিং এর ব্যবস্থা, রূপনারায়ণ নদীর ড্রেজিং এর ব্যবস্থা না করলে কোনোদিনই এই বন্যা আটকানো যাবে না। তাহলে রূপনারায়ণ নদীর ড্রেজিং এখনো অব্দি কোনো কাজ হয়নি। বাকি যে নদীগুলো কংসাবতী বা শিলাবতী বা ঝুনি, হ্যাঁ, এই নদীগুলো, তার মধ্যে দেখবেন যে ঘাটাল যে মাস্টার প্ল্যান, তাতে শুরু থেকে কংসাবতী এবং শিলাবতী, হ্যালো, শোনা যাচ্ছে? সেই নদীর যে নদীপথ সংস্কার, শিলাবতী এবং কংসাবতীর যে নদীপথ সংস্কার, সেটার কথাও এই ঘাটাল মাস্টার প্ল্যানে বারবার বলা হয়েছিল। সেই শিলাবতী কংসাবতীতে কোনো কাজ শুরু হয়নি। 3 নম্বর কি বারবার বলা হয়েছিল? 3 নম্বর বলা হয়েছিল যে ঘাটালে যতগুলো নদী এবং বড় খাল আছে, সেই নদী এবং বড় খালে লক গেট বসাতে হবে। সেই কাজও এখনো অব্দি হয়নি। তার মানে হচ্ছে প্র্যাকটিক্যালি এই ঘাটাল লোকসভা অঞ্চল বা এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর 2 জেলারই একটা বিস্তীর্ণ অঞ্চলের যে মানুষ, তাদেরকে এই প্রতি বছরের এই যে জীবন যন্ত্রণা, প্রতি বছরের এই বন্যায় ভেসে যাওয়া, এইটা থেকে বাঁচাতে গেলে প্র্যাকটিক্যালি যে কাজগুলো হওয়া উচিত ছিল বা যে কাজগুলো শুরু হওয়া উচিত ছিল, সেই কাজগুলো কিন্তু প্র্যাকটিক্যালি এখনো অব্দি কিছু শুরু হয়নি। আর একটু আগেই আপনারা ভিডিও চালালেন, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা চালালেন, সেখানে উনি কি বলছেন? উনি বলছেন যে 500 কোটি টাকা আমরা রাজ্য থেকে ইতিমধ্যে বরাদ্দ করেছি এবং তার মধ্যে 340 কোটি টাকা নাকি অলরেডি খরচা হয়ে গেছে। তাহলে 340 কোটি টাকা অলরেডি উনি বলছেন খরচা হয়ে গেছে। তাহলে মূল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে গেলে মূল যে কাজগুলো করতে হবে, সেই মূল যে 3টে কাজ আপনাকে বললাম, তার একটাও শুরু হয়নি। 30 কোটি টাকা কি করে খরচা হয়ে গেল বা কোন খাতে খরচা হলো? তার মানে কি আমি ঠিক এখান থেকে রুবিদির কাছে যাব। রুবিদি, দেখুন, এই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আমরা বহুবার দেখেছি প্রতিশ্রুতি দিতে, শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি হয়ে যায়। এবং ঘাটালে মাস্টার প্ল্যান আমরা ইতিহাসের পাতায় এরপর হয়তো দেখতে পাবো, কারণ যেভাবে রাজ্য সরকার নিয়ে যাচ্ছে বিষয়টাকে, শুধু ইতিহাসই থেকে যাবে, কারণ কোন রকম ভাবে কোনো বাস্তবায়িত আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্র কি করেছে? যেখানে কেন্দ্র এক্স্যাক্টলি, আপনি রাজ্যের কথা বলছেন, কেন্দ্রের কথা বলুন। হ্যাঁ, কেন দীপক অধিকারী সাংসদ? দেখুন, কেন্দ্র জল শক্তি মন্ত্রকের তরফ থেকে ঘাটালের সাংসদকে জানানো হয়েছে যে প্রায় 1238 কোটি টাকা যে ব্যয় করেছিল, সে ব্যয় কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল 2024-এর 25শে জুলাই কি জুন হবে, এক্স্যাক্টলি জুন কি জুলাইটা আমার মনে নেই, আই থিঙ্ক 25শে জুলাই। দেখুন, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, তার সত্ত্বেও এদের পক্ষ থেকে কিন্তু কোনো রকম ভাবে কোনো কাজ দেখা যায়নি। এবং তারপরও 2023-এ, তার আগের আমি কথা বলছি, 2023-এর 26 তারিখ 1500 কোটি টাকা ব্যয় অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছিল, যেখানে কেন্দ্র সরকার বলেছিল আমরা 60% দিয়ে দিচ্ছি। সেখানেও কোনোভাবেই রাজ্য সরকার এই বিষয়টাকে অনুমোদিত করছে না। এবার আমার বক্তব্য হচ্ছে, ঘাটালের মানুষ কি এই বিষয়টা বুঝতে চাইছে না?
কারণ বারবার তো মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, দেবকে নিয়ে আসছে, ছবি তুলছে, সমস্ত কিছু এটা কি হচ্ছে, যেখানে ফ্রাস্ট্রেশন কেন্দ্র রুবিদি, এটা কোনো ফ্রাস্ট্রেশন? আজকাল আপনারা তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন না করে সরাসরি মানুষকে প্রশ্ন করছেন। একদম তাই। আমাদের খুব অবাক লাগে, বিশ্বাস করুন, আমরা মানুষকে প্রশ্ন করছি না, কারণ ওখানে মানুষ কি সিচুয়েশন আছে সেটা আমরা জানি। কারণ কিছুদিন আগেই আমরা আপনি তো দেখেছি। এক্ষুনি করলেন রুবিদি। হ্যাঁ অবশ্যই, আমার খুব অবাক লাগে, বিশ্বাস করুন, যারা এই তৃণমূল কংগ্রেস করে তারাও তো ঘাটালের মানুষ। আমার প্রশ্নটা ঠিক তাদেরকে, তারা তো ঘাটালের বাসিন্দা। আপনি বলুন না, এটা তো আজকে থেকে না, সেই ব্রিটিশ আমল থেকে চলছে, প্রায় ব্রিটিশ আমল থেকে চলছে। এটার প্ল্যানিং অনুযায়ী সেই ব্রিটিশ আমলের প্ল্যানিং হয়েছিল, কিন্তু সেই প্ল্যানিং বাস্তবায়িত সরকারের পর সরকার পাল্টে গেছে, কিন্তু ঘাটার প্ল্যান বাস্তবায়িত হয়নি, এটা সত্য, এটা সত্য। এবং আজকে আমরাও জানি, আমরাও তো সেই নিয়ে শো করছি, কিন্তু সমস্যাটা কোথায়, কেন করা যাচ্ছে না? সমস্যাটা তো আপনারা এখানেই তো বলছেন কেন্দ্র থেকে টাকা দেওয়া হচ্ছে, রাজ্য টাকা বরাদ্দ করছে, সব কিছু হচ্ছে, তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? টাকাটা তো নিশ্চয়ই অ্যাপ্লাই হবে, হচ্ছে কোথায়? সেটাই তো রাজ্য সরকার চাইছেই না। রাজ্য সরকার দেখছে যে এক্স্যাক্টলি, রাজ্য সরকার দেখছে ওখানে তো আমাদের তৃণমূলের বেশ ভালো আছে, তৃণমূলের বেশ ভালো আছে বলে আমরা যা খুশি তাই করে বেড়াবো। আমরা সাধারণ মানুষকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করব, কারণ প্রতিশ্রুতি দিলেই তো ভোট করিয়ে দিচ্ছে তৃণমূলের কিছু লোকেরা। কিন্তু আমি তো বলবো তৃণমূলের লোকেরাও এই বিষয় কিন্তু সাফার করছে, এভরি ইয়ার সাফার করছে, কারণ প্রত্যেক বছর গ্রীষ্ম আসবে, বর্ষা আসবে, শীত আসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে আপনাকে একটা বিষয় বলে বারবার রাখি করে ভুগ। রবিদি, আপনার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখবো, তাহলে আপনি বলছেন না যে তৃণমূল কংগ্রেসের নেতারা এই ব্যাপারগুলোতে সাফার করছে। মনিটরিং কমিটি তৈরি করা হয়েছিল, সেখানে একজন নেতা, তৃণমূলের নেতা, তিনি তার বাড়ি পর্যন্ত ভাঙতে রাজি হয়ে গিয়েছে। তিনি তার 10 বছরের হার্ড আর্ন মানি তা দিয়ে যে বাড়িটা তৈরি করেছিলেন, সেই বাড়ি পর্যন্ত ভাঙতে রাজি হয়ে গিয়েছেন শুধুমাত্র মাস্টার প্ল্যানকে এক্সিকিউট করতে। তারপরে আপনারা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুলটা তুলতেই পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন্দ্রের তহবিল সেটা কোথায় যায়? আপনারা সরাসরি বলেন যে রাজ্যের থেকে কিছু করা হচ্ছে না, এটা তো অ্যাকচুয়ালি রাজ্যের প্রজেক্ট নাও হতে পারে, এটা তো কেন্দ্রের প্রজেক্ট হতে পারে। আমার প্রশ্ন একটি জায়গাতেই, তা হলো কেন্দ্র হোক রাজ্য হোক, সাধারণ মানুষ সাফার করবে কেন? দেখুন, সাধারণ মানুষকে তো সাফার করছে রাজ্য সরকার। কেন্দ্র তো অনুমতি তো দিয়ে দিয়েছিল, অনুমোদন দিয়ে দেওয়ার পর সেখানে কি করে আটকাচ্ছে রাজ্য সরকার? আমাদের তো সেখানেই প্রশ্ন, রাজ্য সরকার কেন এই জায়গাটায় আটকাচ্ছে? ঘাটালের মানুষ আজও ভুগছে, কালো ভুগবে। যে আপনি বলছেন না তৃণমূলের একজন বাড়ি ভাঙতে রাজি হচ্ছে, তৃণমূল এরকম বহু জমি সমস্যা করে রেখে দিয়েছে, জমি সমস্যা। আমি এখান থেকে জয়দেব বাবুর কাছে যাব, জমি সমস্যা, আমি এই শব্দটা ধরেই জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, আপনাকে একটু বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন রাজনৈতিক কর্মী ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। ইন্দ্রজিৎ বাবু তৃণমূলটাকে সমর্থন করেন, জয়দেব বাবু বলুন। সমস্যা তো থাকবে, সমস্যা থাকলে তার সমাধান সূত্র তো বেরোবে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য এবং কেন্দ্র এই দুই সরকারের মধ্যে যে মেলবন্ধন থাকার কথা সেটাই তো নেই। এখানে তো একে অপরের প্রতি যুযুধান এবং রেষারেষি। মানুষকে তার জন্য বলির চড়িয়ে দেওয়া বা বলির বাখড়া করা তো কোনো নতুন ঘটনা নয়। আজকে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে ওবিসি জটের জন্য, কেন? সেই একই রেষারেষি বা জেদাজেদি বা ইগোর লড়াই। এই ইগোটাকে যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দু তরফেই ছেড়ে দিয়ে মানুষের কল্যাণে, এরা শপথ নিয়েছিল মানুষের উপকার করবে, কিন্তু এরা উপকার করছে এদের দলে। এরা কেউ জনপ্রতিনিধি নয়, এরা তৃণমূল প্রতিনিধি, এরা বিজেপি প্রতিনিধি। এরা যদি জনগণের প্রতিনিধি হতো তাহলে জনগণের সমস্যার জন্য তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস নির্বিশেষে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে গ্রিন করিডোর করে যেরকম মানুষকে বাঁচানো যায়, সেরকম এখানে যে লক্ষ লক্ষ মানুষ আজকে ভুক্তভোগী তাদের বাঁচানোর জন্য দরকার হলে অমিত শাহ, নরেন্দ্র মোদী বা জলশক্তি উন্নয়ন মন্ত্রক, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সেলিম, সবার যাওয়া উচিত এই মুহূর্তে ঘাটালে গিয়ে ওখানে ঘাঁটি গেড়ে, তাঁবু গেড়ে, একের পর এক ক্লিয়ারেন্স দিয়ে এমার্জেন্সির ভিত্তিতে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কেন্দ্র এবং রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করে, জনগণের জন্য কাজ করে, তাহলে এই সমস্যা 2 মাসে মিটে যায়। কিন্তু না, আমি তৃণমূল, আমি বিজেপি, আমি কংগ্রেস, আমি সিপিআইএম, এই করে করে দেশটার 12টা বাজাচ্ছে, দেশের মানুষগুলোর জীবন যন্ত্রণা বাড়িয়ে তুলছে। এরা কেউ জনপ্রতিনিধি হতে পারে না।
জনপ্রতিনিধি আইনে জনগণের উন্নয়ন করার থেকে এদের নিজেদের ইগো স্যাটিসফাই করা, এদের নিজেদের স্বার্থ সিদ্ধি করা এবং এদের দলকে হিষ্টপুষ্ট করাই হচ্ছে লক্ষ্য। এরা বিজেপিকে শক্তিশালী করবে, তার জন্য ঘাটালকে বলি করে দেবে। এরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে, ঘাটালের মানুষগুলোকে তিল তিল করে মারবে। কংগ্রেস সিপিএম দূরে দাঁড়িয়ে তালি বাজাবে, আমরা তো ওখানে ভোটে জিতি না, আমরা কেন যাব। আর অর্থাৎ দিনের শেষে আমাদের দেশের আজকে যত যন্ত্রণা, আমাদের দেশের আজকে যত দুর্ভোগ, তার কারণ হচ্ছে এই বহুদলীয় রাজনীতি। এরা গণতন্ত্রটাকে প্রহসনে পরিণত করেছে, এরা গণতন্ত্রটাকে রাজতন্ত্রে পরিণত করেছে। এরা মনে করছে যে আমি রাজা, কেউ মনে করছে আমি পশ্চিমবঙ্গের রাজা, কেউ মনে করছে আমি উত্তরপ্রদেশের রাজা, কেউ মনে করছে আমি ভারতবর্ষের মোগল সম্রাট। অতএব আমার রাজত্বে আমার বশ্যতা স্বীকার করবে, দাসত্ব স্বীকার করবে, আমাকে জো হুজুর বলবে, তবে আমি কাজ করব। আপনারা প্যানেলে যারা আছে বলুন তো, ভারতবর্ষের এই সামর্থ্য শক্তি নেই যদি আজকে কেন্দ্র রাজ্য একসঙ্গে এমার্জেন্সি ভিত্তিতে ঘাটালে গিয়ে বসে, 2 মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে না? ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম, জমির প্রবলেম, টেকনোলজির প্রবলেম, টাকার প্রবলেম, সমস্ত প্রবলেম সলভ করবার জন্যই তো ওরা গদিতে বসে আছে, কেউ নবান্নে, কেউ দিল্লিতে। ওরা গদিতে বসে ওদের দলটাকে হিষ্টপুষ্ট করছে, ওরা কখনোই জনগণকে হিষ্টপুষ্ট, জনগণকে ভালো রাখার চেষ্টা করছে না। এটা প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে আমরা প্রমাণ পাচ্ছি। প্রতিটা ঘটনায় এরা নিজেদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছে না, তার জন্য আজকে ঘাটালের মানুষগুলোকে বছরের পর বছর ভুগতে হচ্ছে। কেন? তৃণমূল কংগ্রেস তার স্বার্থ, তার ইগো নিয়ে বসে আছে, বিজেপি তার স্বার্থ, তার ইগো নিয়ে বসে আছে, আর সিপিএম আর কংগ্রেস তালি বাজাচ্ছে। তারা মানুষের উন্নতি চায় না। আপনারা বলুন, আজকে যদি কেন্দ্র রাজ্য একসঙ্গে, এরা তো ফেডারেল স্ট্রাকচারে থাকে, একসঙ্গে বসে সমস্ত কিছু যদি আজকে একসঙ্গে এরা শুরু করে, 2 মাসে ঘাটাল সমস্যার সমাধান হয়ে যায়। অতএব এখানে কাঠগড়ায় প্রত্যেককে তুলতে হবে, এই কাঠগড়ার বলি প্রত্যেককে হতে হবে। যখন ভোট আসবে তখন যদি এই মানুষগুলো সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপিকে বুঝিয়ে দিতে পারে, ভোট বয়কটের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নোটাকে জিতিয়ে দিক। এই ঘাটালের নোটা জিতুক। ঘাটালে না কংগ্রেসের জেতার অধিকার আছে, না সিপিএম এর, না বিজেপির, না তৃণমূল কংগ্রেসের। ওখানে নোটা জিতুক, নোটাকে জিতিয়ে দেওয়া উচিত বা ভোট বয়কট করার উচিত। বেশ, আমি সুমন বাবুর কাছে যাবো। সুমন বাবু, আমি একেবারে জয়দেব বাবুর কথার রেস্টে নিয়ে আমাকে এই প্রশ্নটা করতে হচ্ছে। আমি যে প্রশ্ন রেখেওছি আজ শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, তা হলো সিনেমাতে প্লট থাকে বাস্তবের অভিমুখে, বাস্তবে যদি তিক্ত হয় কে মুখ খোলে, নেতা নাকি অভিনেতা? সুমন বাবু। দেখুন, আমি এটা বলতে পারবো না, কারণ আমি অভিনেতা দেবেরও ভক্ত নই, আর রাজনীতিক দেবের তো ভক্তই নই। তো ফলে আমার এটা বলার খুব একটা এখতিয়ার নেই। আমি যেটুকু বুঝি, যেটা বিজেপির মুখপাত্র বলছিলেন, সেটা তো সত্যি কথা, যে এটা একটা স্বাধীনতার আগের থেকে তৈরি হওয়ার সমস্যা। এবং আরেকজনও বোধহয় সিপিআই এর মুখপাত্র যেটা বলছিলেন, সেটাও সত্যি কথা, যে একমাত্র মানস ভূঁইয়াকে আমরা যতদিন মানস ভূঁইয়া বিধায়ক ছিলেন, বারবার বিধানসভায় তিনি প্রসঙ্গটা তুলছেন। দেখুন, সমস্যাটা অনেক গভীর, সমস্যাটার অনেকগুলো আসপেক্ট আছে। একটা হচ্ছে যে এই জায়গাটার একটা ভৌগোলিক সমস্যা আছে। এই জায়গাটা একটা মানে কি বলবো, মাঝখানে একটা এমন ভাবে প্ল্যাটুন মতো আছে যে চারপাশ থেকে নদীর জলগুলো এসে জমে, ফলে জিওগ্রাফিক্যাল একটা সমস্যা আছে। বর্ষা হলে সমস্যা, জল ছাড়লে সমস্যা। কিন্তু তাই বলে আমি এটা কখনো বলবো না যে রাজনৈতিক সিস্টেমের সব ঠিক ছিল। আমি তো বললাম যে মানস ভূঁইয়া ছাড়া আমি আমার সাংবাদিক জীবনে খুব একটা কাউকে শুনিনি যে এই ঘাটাল মাস্টার প্ল্যান বা কংসাবতী শিলাবতী নিয়ে কথা বলছে। দেখুন, এবং সেটা দোষ চাপালে সকলের মধ্যেই যাবে। বিজেপির জন্য খুব বেশি বলাটা অস্বস্তিকর, কারণ বিজেপিকে এটা মনে রাখতে হবে যে তৃণমূলের দুটো সরকারের সময় অনেক দিন শুভেন্দু অধিকারী সেচ মন্ত্রী ছিল। ফলে শুভেন্দু অধিকারীর সবচেয়ে বেশি দায়িত্ব ছিল যে, এবং তিনি মেদিনীপুরের লোক, যে সবচেয়ে বেশি দায়িত্ব ছিল যে মেদিনীপুরের ইরিগেশন সমস্যাকে সলভ করা। বাট আমার ভাল লাগলো যে সিপিআই এর যিনি ভদ্রলোক, তিনি এটা বললেন যে একমাত্র মানস ভূঁইয়া এই ব্যাপারটায় সিরিয়াস ছিল। আই এম নট গোয়িং ইনটু তার আগে ডিটেলস যে সিপিআই এর কে সেচ মন্ত্রী ছিলেন, তিনিও কোনো পারফর্ম করেন। ইট ইজ ট্রু যে স্বাধীনতার আগের থেকে সমস্যা, মানস ভূঁইয়া ছাড়া নোবডি ইজ সিরিয়াস। আমি দেবের কথা ধর্তব্যই আনছি না, যিনি ওয়াক অফ ভোটের দিন ভোট দিতে, ওয়াক অফ এর বিলিং ভোট দিতে যান না। হাউ সিরিয়াস পার্লামেন্টেরিয়ান হি ইজ, সেটা আমাদের বোঝার কারণ, সেটা না বুঝতে কোনো অসুবিধা নেই। বললাম তো, আমি অভিনেতা দেবেরও ভক্ত নই। অভিনেতা দেবের ভক্ত হলে আমার নিজের প্রতি সন্দেহ হতো, আর রাজনীতিক দেবের ভক্ত হওয়ার তো প্রশ্নই উঠছে।
question হচ্ছে যে তাহলে এই ঘাটাল মাস্টার প্ল্যানের কি হবে বা এই আম জনতার কি হবে? দেখুন, সেটা একটা সত্যি সত্যি প্রশাসন বা মিডিয়া বা সকলের দায়িত্ব যে এই যে সাফারিংটা বছরের পর বছর ঘাটাল সাফার করছে, সেটাকে আপনি কিভাবে দূর করবেন। সেটা যখন কোনো রাজনৈতিক বলেন যে এত টাকা খরচ হয়ে গেছে, তখন তাকেও জিজ্ঞেস করার যে কাজগুলো করার কথা ছিল সেগুলো হলো। দুর্ভাগ্যের কথা আবার আমি বলছি যে আমাদের দেবের মতো সাংসদকে মানে আমাদেরকে সহ্য করতে হয় যে যিনি এই প্রশ্নগুলো কখনই জবাব দেন। আমি আবার বলছি যে যে ভদ্রলোক ওয়াক অফ বিলের ভোটের দিন পার্লামেন্টে ছিলেন না, তার জনপ্রতিনিধি হওয়ার সিরিয়াসনেস নিয়ে আমার সন্দেহ আছে। তো এবার বাকিটা হচ্ছে, দেখুন, আমি তো বললাম যে এটা একটা এমন একটা সমস্যা, যে সমস্যাটা আমি এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র কেন্দ্র রাজ্যর সম্পর্কে সমস্যা। তাহলে তো যেসব রাজ্যে বিজেপি রাজ্যও আছে, কেন্দ্রও আছে, সেখানে সব সমস্যা মিটেছে। সো দেয়ার আর সার্টেন আদার জিওগ্রাফিক্যাল সমস্যা, সেই সমস্যাগুলোকেও আপনাকে অ্যাড্রেস করতে হবে। এবার এই প্রপার প্ল্যানিংটা যে কবে হবে সেটা সত্যি ঘাটালের মানুষের কাছে খুব আমার ঠিক এই জায়গাটা জিওগ্রাফিক্যাল যে বিষয়ের দিকে আপনি আলোকপাত করলেন, আমি সহমত আপনার সঙ্গে, কিন্তু প্রশ্ন হচ্ছে জিওগ্রাফিক্যাল জায়গাটা তো থাকছে, কিন্তু রাজনীতির একটি জায়গা তো থাকতে হবে, অর্থাৎ জননেতারা কি করছে। আমি রাজনীতির চাইতে বলবো যে এটা তো প্রশাসনেরও বিষয়, যে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, ধরুন যিনি ডিএম আছেন, যে 3টে জেলার যিনি ডিএম আছেন, তো তার তো দায়িত্ব, তিনি তো জানেন যে প্রতি বছর যদি তাকে বন্যা, তার তো একটা কাজ ছিল যে কি করছে। সো ইটস মানে আমি বলবো যে প্রশাসনিক দিক থেকে অনেক বড় বিষয়, যে বড় বিষয়টাকে দুর্ভাগ্যজনকভাবে, আমি বলছি যে দুর্ভাগ্যজনকভাবে গত স্বাধীনতার পরে 77 বছর কেটে গেছে, আমরা সলভ করতে পারিনি। আমি নট গোয়িং টু দ্য সিপিআই পয়েন্ট, কিন্তু আমরা সলভ করতে পারিনি এবং তার সাফারিং যাচ্ছে। এবারের বন্যা থেকে শিক্ষা নিয়ে বর্তমান রাজ্য সরকার, যেহেতু তারা দাবি করেছে তারা এত কোটি টাকা খরচ করেছে, এবং বর্তমান সাংসদ যদি তিনি তার সিনেমা রিলিজের থেকে ফিরে এসে সময় দেন তাহলে ভালো। নাকি মানুষ আমি অবাক হয়ে যাব, আমি খুব জানি না আপনারা যারা প্যানেলে রয়েছেন তারা এই বিষয়ে আলোকপাত করেছেন কিনা। দেখুন, সাংসদ দেব নিয়ে আমার কিছু বলার নেই, ব্যক্তিগতভাবে দেবকে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু আমার মূল প্রশ্ন একটি জায়গাতে, তা হলো তিনি একজন সাংসদ এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি নিজেকে চ্যাম্পিয়ন মনে করেন, এবং বারংবার এখানে সাধারণ মানুষরা বিভিন্ন রকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি একটা বিষয় থেকে আলোকপাত করবো, কিন্তু তার আগে ঘাটাল মাস্টার প্ল্যানটি কি সেটা একবার আপনাদের সামনে রাখছি। দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক কি? ঘাটাল মাস্টার প্ল্যান হলো পশ্চিমবঙ্গের ঘাটাল মহকুমা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ এবং জল নিষ্কাশনের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের যৌথ পরিকল্পনা। এই অঞ্চলটি শিলাবতী, দ্বারকেশ্বর, কংসাবতী এবং রূপনারায়ণ নদীর সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রতি বছর ভয়াবহ বন্যা হয়, আর ঠিক সেই ভয়াবহ বন্যাকে ঠেকাতেই এই মাস্টার প্ল্যান। নেক্সট প্ল্যান দেখুন, মুখ্য উদ্দেশ্য হচ্ছে বন্যার জল দ্রুত নিষ্কাশন করে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের মতো এলাকাকে রক্ষা করা, নদীগুলির গভীরতা বাড়ানো অর্থাৎ ড্রেজিং এবং নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা, কৃষিজমি এবং বসতবাড়ি বন্যার ক্ষয়ক্ষতি থেকে বাঁচানো। প্রকল্পের মূল কাজ হচ্ছে নদী খনন, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর তলদেশ থেকে পলি সরানো, বাঁধ মেরামত, নদীর পাড় শক্তিশালী করা, জলাধার নির্মাণ, অতিরিক্ত জল সংরক্ষণের ব্যবস্থা, খাল ও নালা তৈরি, জল দ্রুত সরানোর জন্য। খুব স্বাভাবিকভাবে কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন, আমি যেদিকে আলোকপাত করতে চাইবো, আমি এখানে সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছেই যাব। ইন্দ্রজিৎ বাবু, মূলত দীপক অধিকারী তিনি নতুন একটি সিনেমাতে আবার অগ্রসর হচ্ছেন। সেই সিনেমার আগে তিনি লুক চেঞ্জ করেছেন। বিশেষ করে সেদিকে আমার নজর পড়তো না যদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবারও কথা উঠতো কিংবা সাধারণ মানুষের এত সমস্যা হতো। আমি একবার নিশ্চয়ই কথা প্রসঙ্গে আমি ছবিটাও দেখাবো, সেই ছবিটিতে ভালো করে খেয়াল করে দেখবেন তিনি যেই অন্তর্বাস ব্যবহার করছেন সেটার দাম কত, খেয়াল করে দেখবেন। আপনারা ভাবতেই পারেন যে এই দিকেও আলোকপাত করা হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে, তার কারণ একজন সাংসদ তিনি যেটা ব্যবহার করছেন সেদিকে সবার নজর পড়বে, নজর দেবেন। আপনারা বিরোধীরা রয়েছেন যারা, তারাও একটু নজর দেবেন, তার কারণ সাংসদ ঠিক কতটা কাজ করছে আর অভিনেতা দেব কতটা কাজ করছে, এই প্যারামিটারটা অন্তত 26-এর বিধানসভা নির্বাচনের আগে দেখাটা অত্যন্ত দরকারি। আমি এখানে ইন্দ্রজিৎ বাবুর কাছে যাব। ইন্দ্রজিৎ বাবু, কি চলছে? বারংবার শুধু প্রতিশ্রুতি, বাস্তবায়ন কোথায়? বলি এবার। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে আলোচনা হচ্ছে আমাদের, শোনা যাচ্ছে অঞ্জন? শোনা যাচ্ছে?
স্পষ্ট বলুন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 1957 সালে 21শে মার্চ হুম মানুষের মগজে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এখানে একটা মাস্টার প্ল্যানের প্রয়োজন এইভাবে, সেটা করেছিলেন 1959 সালে তৎকালীন মানসিংহ কমিটির নিকুঞ্জ রিপোর্টে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়। বলেনি, 1959 তারপরে সাল, তুমি বলো। 1959 সাল, 57 নিকুঞ্জ নয়। বিহারী চৌধুরী, এটা গোড়াপত্তন হচ্ছে 1957 সালে 21শে মার্চ। যদি বলো আমি ডিটেলসটা বই সমেত পাঠিয়ে দেবো। আমি আগেও মানসিংহের রিপোর্টও পাঠিয়েছি, ছিল, আবার পাঠাবো। প্রথম মানসিংহের আচ্ছা, রিপোর্টে এটা আমাকে, উঠে আসে। 1959 সেটা, যাই হোক। সেটাই বলছি। তার এখন এই যে তারপর শিলাবতী নদী দিয়ে বহু জল গড়িয়ে গেছে। তা সুতরাং আমরা দেখলাম 1982 সালে সম্ভবত 10ই ফেব্রুয়ারি তৎকালীন সেচমন্ত্রী প্রভাস রায়ের হাত ধরে সেখানে শিলান্যাস হয়েছিল। সেটাও গত প্রায় 40 বছর অতিক্রান্ত। ভালো কথা। এবারে যখন মেদিনীপুরের ভারতীয় জনতা পার্টির সাংসদ দিলীপ ঘোষ, আমরা দেখেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের কাছে তদবির করেছেন এবং তার ওটা কর্মের মধ্যে পড়ে, তিনি করেছেন। কিন্তু এবার একটা জিনিস বলি, একটু আগে রুবিতির কথা আমি শুনছিলাম। রুবিতি সবসময় ভুল তথ্য দেন, আমি ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। আপনি একটুখানি জেনে রাখুন, WAPCOS আপনারা দেখতে পারেন, তৎকালীন সময়ে 1692 কোটি টাকা 2013 সালে 22শে এপ্রিল এইটা কনফার্মেশন দিয়েছিল এবং এটা বলবৎ হয়েছিল কেন্দ্র সরকারের কাছে। তারপরে ভারতীয় জনতা পার্টি আসার পরে সেইটা কমিয়ে করা হয়েছিল 1392 কোটি টাকা। তাহলে 2014 সালের পরে যখন ভারতীয় জনতা পার্টি সরকার আসে এবং তারা আমাদের পশ্চিমবঙ্গ, তারপর 2019-এ আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রতিনিধিত্ব করতে গেলেন, তাহলে সেই সময় টাকাটা ডিসবার্সমেন্ট করা হলো না কেন? অ্যাজ পার গাইডলাইন আমরা এখনো জানি কেন্দ্র আর রাজ্য এটা উভয় করবে। তাতে 75% কথা ছিল, সেই WAPCOS বলেছিল 75% দেবে হচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার দেবে 25%। এই কথাই কিন্তু তৎকালীন সময় কথা হয়েছিল এবং রাজিও হয়েছিল। আমি সেই, যদি বলেন সেই মিনিটস আমি একটু পরে পাঠিয়ে দেবো আপনাদের। যাই হোক, এই আলোচনার যে বিষয় শুধু ঘাটাল মাস্টার প্ল্যান বলে না, এই বিষয়টা অনেকদিন ধরেই চলছে। কিন্তু এর যে পরবর্তী পর্যায়ে, হয়তো এখানে অনেকেই জানে না, হয়তো জানে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু এইটার 2 বছরের মধ্যে কাজ শেষ হবে এবং এর ডিপিআর তৈরি 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হবে। তার মানে আপনি বলতে চাইছেন, দেখুন আমাদের আমি গঙ্গাসাগরে বলছি, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। 2028 সাল অবধি দেওয়া হয়েছে, 2028 সালে, শুনে নিন প্লিজ ইন্দ্রজিৎ বাবু, 2028-এর মার্চ, প্লিজ শুনুন আগে, 2028-এর মার্চ মাস অবধি শেষ ডেডলাইন দেওয়া হয়েছে দীপক অধিকারীর পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2025 সাল, এটা 2026-এ বিধানসভা নির্বাচন, আবারও 2027 সাল, তারপর 2028 সাল। বর্ষা কি আর হবে না? বন্যা কি আর হবে না? বারংবার অপরিকল্পিত, বোঝার চেষ্টা করুন। আমি বলে নিন, আপনি বন্যা পরিস্থিতি তো আবারও তৈরি হতে পারে, হচ্ছে তো। শুনুন, এখন যে বন্যার পরিস্থিতি হচ্ছে, 70,475 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। এর আগে আমরা দেখলাম সেই সংখ্যা 41,600 কিউসেক জল ছেড়েছিল আগের বছর। তাতেই কি বন্যার পরিস্থিতি হয়েছিল? এবং আগের বছর ডিবিসি সেই সময় আমাদের সরকারকে না জানিয়ে জল ছেড়েছিল, প্রত্যেকটা সংবাদ মাধ্যম আগের বছরে খবর করেছিল। শুনুন, ঘাটাল মাস্টার প্ল্যান শুধু বন্যা দুর্গত সমস্যা না, ডিবিসি যে জল ছাড়ছে তার তো বড় সমস্যা। এবং এইবারে দেখা গেল যে রাজ্য কেন্দ্র ডিবিসি, রাজ্য কেন্দ্রের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় উভয় এগোতে চাইছে, এটা ভালো দিক। কিন্তু এই সমস্যা সমাধান করতে গেলে সবার আগে যেটা দরকার, যখনই ডিবিসি জল ছাড়ে, আমরা দেখছি যে সোনামুখী থেকে শুরু করে আমাদের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, আমাদের হুগলির একাংশ, এই সব জায়গাগুলো ডিবিসিতে চলে গেছেন আপনি। আমি এখানে কেতন বাবুর কাছে যাব। কেতন বাবু, জয়দেব বাবুর কথা রেস্টুরি আমাকে বলতে হচ্ছে আপনারা বিরোধিতা করেন, শাসকের বা কেন্দ্রের ক্ষেত্রে হতে পারে বা রাজ্যের ক্ষেত্রেও হতে পারে। কেন দেখা যায় না ঘাটালে আপনাদের? শুভঙ্কর সরকার কোথায়? অধীর রঞ্জন চৌধুরী কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। দেখুন, ব্যাপারটা যে এত লোক সবাই কথা বলেছেন, সবাই তার চিন্তাও ব্যক্ত করেছেন, আর কিছু কিছু তারা কারণও দিয়েছেন। কিছু কিছু লোকের আবার ওটাকে ডিভাইড করে দিয়েছেন, যাতে 100% কোনো একটা পার্টিকে মানে দায়বদ্ধ না করে সেটাকে 25-25-25 4 জনের মধ্যে ভাগ করে দিয়েছেন। আর ওতে কার সুবিধা কার পরে কথা। যেটা মেন কথা হচ্ছে, দেখুন, যে শুধু এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নয়,
বাকি অনেকগুলো ইস্যু নিয়ে, সেটা আবাস যোজনা হতে পারে, সেটা 100 দিনের কাজ হতে পারে, সেটা অন্যান্য অনেকগুলো যে ইনভেস্টিগেশন চলছে যে চুরিগুলো নিয়ে, সেগুলো হতে পারে, অভয়াকাণ্ড নিয়ে হতে পারে। এখানে আমাদের বাংলার মানুষকে এই দুটো দল ফুটবল মনে করে নিয়েছে। এখান থেকে কেন্দ্র সরকার না, অর্থাৎ আমি তো বুঝতে বিজেপি পেরেছি যে ফুটবল মনে করেছে, এক দুটো second। দল ফুটবল, না এক সেকেন্ড, বলছি। দুটো দল ফুটবল মনে করছে মেনে নিচ্ছি, ফুটবলের ময়দানও মনে করতে পারেন, সেটা নিয়েও আমার কোনো আপত্তি নেই, তার কারণ যতক্ষণ না পর্যন্ত আমজনতা কিছু বলছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুভঙ্কর সরকার কোথায়? ঘাটালের এই পরিস্থিতিতে শুভঙ্কর সরকার গ্রাউন্ড জিরোতে গিয়েছেন কি, নাকি শুধুমাত্র মহেশতলা প্রসঙ্গে পড়ে রয়েছেন, কোনটা? না না, এই যে পরিস্থিতিটা আমরা 2-3 দিন ধরে দেখছি, আপনি দেখবেন কাল পরশুর মধ্যে নিশ্চয়ই তিনি দেখবেন। কিন্তু আমরা কংগ্রেস, আমরা একটা দায়িত্ববান, আমরা সরকারে থাকি বা না থাকি, আমরা দরকারে সবসময় আমাদের ক্ষমতা অনুযায়ী থাকি, এটা আপনি প্রমাণ কাল পরশুর মধ্যেও দেখে নেবেন। গত বছর আমরা তখন অজিতদার নেতৃত্বে আমরা সেখানে একটা ত্রাণের একটা ব্যবস্থা করতে পেরেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো চলছে, এবার এই যে মাস্টার প্ল্যান নিয়ে কথাটা হচ্ছে, দেখুন সমস্যাটা হচ্ছে যে এটা বলতেই পারে যে ইংরেজ আমলে ছিল, মুঘল আমল থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস্তবে দাঁড়িয়ে আমরা বাস্তবকে প্রশ্নটা করব। বর্তমানে যারা কেন্দ্রীয় সরকার আছে, বর্তমানে যারা রাজ্য সরকার আছে, প্রশ্নটা তাদেরকেই করা হবে, এবং তাদেরকে প্রশ্নটা করা হবে তখন আমরা দেখতে পারি যে যারা দুর্নীতির মাস্টার মাইন্ড, তারা এইসব মাস্টার প্ল্যান নিয়ে তাদের মাথায় ব্যথা আছে নাকি? তারা দেখছে যে এই বন্যা যখন হবে তখন এই বন্যা থেকে প্রত্যেক বছর কোটি কোটি টাকা তাদের মানে চুরি করার সুযোগ আছে, দুর্নীতির সুযোগ আছে। তাই জন্য এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায়, সেই জন্য এগুলো করা হচ্ছে না। আর মানুষকে ইন্দ্রজিৎ বাবু হাত তুলছেন, ইন্দ্রজিৎ বাবু হাত তুলছেন, বলুন। এভাবে হাত তুললে হবে না, আমি তো ওনার মাঝে হাত তুলি না, আমার মিনিমাম কাউন্টার অ্যাটাক করতে চাইছেন। চললাম ওইভাবে ডিবেট আমি করতে পারবো না। প্লিজ ঠিক আছে? কাউন্টার অ্যাটাকটা শুনে নিন। না না, কেতন বাবু কাউন্টার অ্যাটাকটা শুনতে হবে, কাউন্টার অ্যাটাক আপনাকে বলার সুযোগ আমি দেবো কেতন বাবু, প্লিজ কাউন্টার অ্যাটাকটা করতে দিন। আমি মাছের বাজারে আসিনি, আমি তো শুনছিলাম। শুনতে হবে, শোনার অভ্যাসটা না করুন না আগে। কেতন বাবু প্লিজ আগে কাউন্টার অ্যাটাক করার সুযোগ দিন, আপনাকে আমি বলার সুযোগ দেবো, ভরসা রাখুন। না 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 প্লিজ, আপনারা যে জালিয়াতি করেছে, শুনুন, আস্থা ভোটে সাংসদ সেরার জন্য যে দৃশ্যটা ইন্দ্রজিৎ বাবু প্লিজ। ভারতবর্ষ কেন সারা বিশ্ব দেখেছে, কেতন বাবু আসছি যে আমি কোটি আপনার কোটি টাকা নিয়ে ওখানে গিয়ে ভারতের গণতন্ত্রে আপনার একটা লজ্জা, কংগ্রেস হচ্ছে একটা লজ্জা। তার কারণ সেই আস্থা ভোটের দিন আমরা দেখেছিলাম সেখানে সংসদে দাঁড়িয়ে কোটি কোটি টাকা দিয়ে সেখানে আস্থা ভোট কেনা হচ্ছে। আপনারা যদি এইভাবে আলোচনা করেন, এর থেকে আর নগ্ন আলোচনা আর কেউ করতে পারে না। আপনারা যে দল হিসেবে ইন্দ্রজিৎ বাবু আপনাকে আমি একটু বিরত করব, তার কারণ দেখুন আরেকটা এই জিনিস মুহূর্তে ওনাকে আমাদের বলে সঙ্গে দিই আমি আসছি, যে এই মুহূর্তে 500 কোটি টাকা, কংগ্রেস মুখপাত্র 500 কেতন কোটি টাকা জয়সওয়াল আমাদের আমাদের শো থেকে বেরিয়ে সরকারের গেছেন। সময় বরাদ্দ প্লিজ হয়েছে। ইন্দ্রজিৎ বাবু আমি আসছি, কেতন জয়সওয়াল কংগ্রেস মুখপাত্র, আমি একটা আসছি রুবিদি, কথা প্লিজ বলবো, রুবিদি আমি বলার সুযোগ দেবো, just একটা। রুবিদি আমি বলার সুযোগ দেবো প্লিজ। কেতন জয়সওয়াল কংগ্রেস মুখপাত্র, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন, এবং তার মূল অর্থই ছিল যে তিনি কোনো কাউন্টার অ্যাটাক শুনতে চাইবেন না, এখানে তিনি ভাষণ শুনতে আসেননি। বিশ্বাস করুন, কংগ্রেস মুখপাত্রকে বলছে এখানে আমাদের আসা প্রত্যেকটি গেস্ট আমার কাছে অত্যন্ত সম্মানের, অনারেবল গেস্ট, সেখানে কেউ ভাষণ দিচ্ছেন না, আমি বলার সুযোগ দিচ্ছি বলে তারা বলছেন, এবং এখানে প্রত্যেকের বক্তব্য আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি কেতনবাবুকেও বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু কোনো এক জায়গায় কাউন্টার অ্যাটাকের জায়গা রাখতে হয়, তার কারণ আপনারা সরাসরি বলছেন যে শাসক শিবিরকে প্রশ্নটা করব, তাই শাসক শিবিরকে প্রশ্ন করলে তাদেরকে উত্তর দেওয়ার সুযোগটাও দিতে হবে। আমি এখানে রুবিদির কাছে যাব, রুবিদি বলুন। এক্ষুনি ইন্দ্রজিৎ বাবু বললেন না যে রুবিদি যখনই আসে ভুল তথ্য দেয়। আমি সত্যজিৎ দা আপনাদের যিনি আছেন তাকেও আমি পিডিএফটা পাঠিয়েছি, আমি জানি না এখানে কতটা কি দেখা যাবে, আমি চাইবো এটা দেখিয়ে দিতে যে কেন্দ্র কত টাকা অনুমোদন করে দিয়েছিল, স্যাংশন করে দেওয়ার পরও রাজ্য সরকার কাজ করেনি। আমরা কিছু মিথ্যে কথা বলছি না, আমরা বরঞ্চ সত্যতা তুলে ধরি, এবং আপনার মুখ্যমন্ত্রীর মতো আপনারাও বিভিন্ন চ্যানেলে গিয়ে কেন্দ্র যদি টাকা দিয়ে থাকে, শুনুন, মানুষকে পার্সোনাল অ্যাটাক করা বারণ। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের সেই গ্রুপ থেকে আপনারা পারেন, আপনাদের শুনুন ওই লেখা লেখার কোনো গুরুত্ব নেই, ওই লেখার কোনো গুরুত্ব নেই। আপনি যা বলবেন সেটা তো আমি মেনে নেবো না, আপনি যা বলবেন ভুলভাল তথ্য দেবেন, হ্যাঁ সেটা আমি মেনে নেবো না। কেন মানবো? আপনি ভুল তথ্য দিন, আপনি সঠিক তথ্য দিন, নিশ্চয়ই মানবো। আপনাকে যে তথ্যটা দিয়েছি আমি চাই আপনি সঠিক তথ্য দিন, সঠিক মানবো। এবং সঠিকভাবে দেখানো। স্যাংশন করে গেছিল তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট, এবং জেনে রাখুন WAPCO এর যে কমিটি তৈরি হয়েছিল তারা জিনিস দিয়েছিল, আমি পাঠিয়ে দিয়েছি। আমি বলবো সত্যজিৎ দাকে বলবো বা
অঞ্জনকে বলবো হ্যাঁ, ওনাকে যেন একটু ওরা পাঠিয়ে দেওয়া আমার কাছে 1000 অতি পিডিএফ আছে, সময় মিথ্যে ওরা কথা বলে 1000 পিডিএফ আছে, নিউজ চ্যানেলে আসে 1000 যেভাবে মমতা PDF আছে। বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে দাদা, কাজী নজরুল আপনি ইসলাম মিথ্যে কথা, ইসলাম মহাভারত শুনুন লিখে শুনুন, ফেলে, আপনি যে সেভাবে মিথ্যে আমরা কথা অন্য বলেন, প্রসঙ্গে চলে যাচ্ছি, আমি তো- আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি এখানে দাদা, সরাসরি আপনি যে আমি এখানে মিথ্যে সরাসরি কথা সুমন বলেন, বাবুর কাছে সেগুলো যাবো, তো documentary পাঠিয়ে সুমন বাবুর দিই। কাছে যাবো। আমি ডকুমেন্টারি পাঠিয়ে দিই। একেবারে অন্তিম আমি লগ্নের দিকে আমি জানি। যাচ্ছি এই মুহূর্তে। যে সুমন বাবুকে তুলসী বলার গাছ সুযোগ ছিল দেবো। না বলেছেন, সুমন বাবু তুলসী আপনার গাছ ছিল। এই আর সমস্ত আপনাদের বিষয় নিয়ে এই লোক 1 মিনিট বলছে। আমি আসছি ইন্দ্রিত বাবু। সুমন বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমায় বললেন, শোনা যাচ্ছিল না, আমায় বললেন। সুমন বাবুকে বলেছি, সুমন বাবুকে বলেছি, বলুন। হ্যাঁ সুমন বাবু বলুন, আনমিউট করুন প্লিজ। সুমন বাবু আনমিউট করুন। সিপিআই এর ভদ্রলোক বলতে চাইছেন, উনি বলে নিন, তারপর আমি বলছি। উনি বোধহয় আগে বলতে চাইছেন। না Okay, না fine. না সুমন দা, না, আপনি আমি বলুন। নামটা বুঝতে পারিনি, সুমন না আমি শুভম। আমি সবাইকে আমি বলার সুযোগ নামটা দেবো। বুঝতে সুমন বাবু পারিনি। বলুন, সুমন বাবু বলুন। আনমিউট করুন প্লিজ। আমার যেটা মনে হয় যে আমরা একটা যদি সিভিলাইজ ডিবেট করি, সেই সিভিলাইজ ডিবেটে মানে কখনোই কোনো রাজনৈতিক শক্তিরই এতটা ঔদ্ধত্য দেখানো উচিত না। আমি রাজ্যের শাসক দলকে বলবো যে ফাইনালি কিন্তু দায় তাদের ঘাড়ে চাপছে। আমি জানি না ইন্দ্রজিৎ বাবু তৃণমূলের সরকারি মুখপাত্র কিনা, কিন্তু উনি যেটা বলছেন তার মধ্যে ফ্যাক্ট থাকলেও উনি যেভাবে বলছেন সেই পদ্ধতিটা ঠিক না। দেখুন, একটা সরকার 14 বছর আছে, সেই সরকারকে তো কোনো এলাকায় যদি প্রতি বছর বানভাসী হয় তাহলে তার দায়িত্ব নিতে হয়, এবং প্রতি বছর শুধুমাত্র ডিভিসি জল ছাড়ছে এটা বললেও হয় না, কারণ ডিভিসিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে। ফলে শুধু ঔদ্ধত্য দিয়ে আমি সব জানি এটা বলে তৃণমূল আবার 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলে যেন না চলে। আমি আবারও বলছি যে ঘাটালের মানুষ সমস্যায় পড়েছে, সেই সমস্যাটা আগে সলভ করা উচিত, এবং সেটা 3 বারের সাংসদ দেবেরই দায়িত্ব, সেটা অন্য কারো দায়িত্ব না। এখানে মানস ভূঁইয়া থাকলে ভালো হতো। মানস ভূঁইয়া বিষয়টা জানেন, মানস ভূঁইয়া জানেন যে কোথায় সমস্যা হয়ে আছে এবং কেন এতদিনেও সমস্যাটা সমাধান হয়নি। আমার মনে হয় মানস ভূঁইয়ার সাহায্য নিয়ে রাজ্য সরকারের এটা সমাধান করা উচিত। তবে একটা বিষয় আমি বারংবার বলছি, ট্রাইব টিভি বাংলা দেখুন, তার কারণ আমরা ঘাটাল মাস্টার প্ল্যান না, আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইন্দ্রজিৎ বাবুর শাসক দলের মুখপাত্র হিসেবে ব্যবহার খুব আনসিভিলাইজড। আমি শাসক দলের অনেক মুখপাত্রের সাথে ডিবেট করেছি, এরকম আনসিভিলাইজড ভাবে আমি কথা বলতে কাউকে শুনিনি। এটা কাউন্টার অ্যাটাক না, এটা আনসিভিলাইজড অ্যাটাক। বেশ বেশ আমি 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 এই বিষয় নিয়ে অবশ্যই আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে অন্য বিষয়ে আলোচনা করতে যাব, কিন্তু তার আগে আমি একটা যেটা বলতে চাইছি তা হলো এই ঘাটাল নিয়ে সরাসরি আমরা একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট ক্রমাগত দেখিয়ে যাচ্ছি, এবং আমরা মানস ভূঁইয়ার সঙ্গে যথাযোগ্যভাবে যোগাযোগ করবার চেষ্টা করছি। আমি ঠিক এখানে সরাসরি জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, দিনের শেষে এই জনপ্রতিনিধিরা আলটিমেটলি মানুষকে সুরাহা দিতে চায় না বা দিতে ইচ্ছুক নয়। তারা তাদের গদির লড়াই, তাদের রাজনৈতিক লড়াই নিয়ে ভাবিত হয়। সেখানে আমার ঘাটালের সমগ্র বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের বলার আছে, নিজেরা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, আন্দোলন গড়ে তুলুন, বৃহত্তর আন্দোলন করুন, শাসক দলের বিরুদ্ধে করুন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করুন, এত প্রগাঢ় এবং এত ব্যাপক আন্দোলন করুন। দিল্লির সিংহাসনও যেন নড়বড়ে হয়, আর 14 তলায় নবান্নের আসনও যেন নড়বড়ে হয়। কারণ আপনারা না জাগলে আপনাদের জন্য এরা কখনো ভাববে না, কারণ আপনাদের হয়তো এরা মানুষ বলেই ভাবে না। যদি আপনাদের অধিকার ছিনিয়ে আনতে হয়, এতগুলো বছর কংগ্রেস আপনাদের প্রবঞ্চনা করেছে, সিপিআইএম প্রবঞ্চনা করেছে, কংগ্রেস কেন্দ্রে ছিল প্রবঞ্চনা করেছে, বিজেপি করছে, তৃণমূলও করছে। অতএব এরা যে কেউ আপনাদের নিয়ে ভাবিত নয়, সেটা আপনারা যদি বুঝে থাকেন, এক বৃহত্তর গণতান্ত্রিক উপায়ে এক লড়াই লড়ুন এবং এক আন্দোলন সংগঠিত করুন, যেখান থেকে দিল্লির সিংহাসন এবং এই বাংলার সিংহাসন টলে যায়। তবেই যদি এর সমস্যার সমাধান হয়, নইলে এই সমস্যা আরো 50 বছর বেঁচে থাকবে। বেশ, আমি শুভম বাবুর কাছে যাব। শুভম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথম বিষয় হচ্ছে, এটা ঠিক যেটা একটু আগে আলোচনায় উঠে এলো, এটা কিন্তু সঠিক। কোনো জনপ্রতিনিধি যিনি প্রথম ঘাটালের এই সমস্যা এবং এই বিষয়টা তুলে ধরেছিলেন, তিনি কিন্তু নিকুঞ্জ বিহারী চৌধুরী 1957 সালেই
তুলে ধরেছিলেন, এটা সত্যি। আর দ্বিতীয় হচ্ছে আপনারা ঘাটাল মাস্টার প্ল্যান হিসেবে যেগুলো দেখালেন তার মধ্যে সবটাই কভার করেছেন, কিন্তু লক গেট বসানোর ব্যাপারটা আপনারা দেখাননি। এই সমস্ত নদী এবং বড় খালগুলোতে লক গেট বসানো, এটাও কিন্তু মাস্টার প্ল্যানের একটা অংশ। আর শেষ যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যে লাস্ট কিছুদিন আগে বলেছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে নাকি আরো 3টে ব্লক, হ্যাঁ, এই কেশপুর 1, এই কেশপুর, চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2, এই ব্লকগুলোকে নাকি যুক্ত করে নেওয়া হচ্ছে। আমরা মানে আশঙ্কিত যে এটা আবার নতুন কোনো ভাবে বিষয়টাকে গুলিয়ে দেবার চেষ্টা নয় তো, কারণ একটা বাজেট অলরেডি ফিক্সড হয়ে গেছে, এবার সেই বাজেটে কাজগুলো অ্যালোকেট হওয়ার কথা, সেখানে 3খানা ব্লক নতুন করে যদি যুক্ত হয়, এটা কি শুধুই নির্বাচনী চমক? কারণ এই যে টাকা অ্যালোকেট সেই টাকায় যে কোনোভাবে এই 3খানা ব্লক তাতে যে খালগুলো ইনক্লুডেড হচ্ছে বা তার যে সেই 3খানা ব্লকের মধ্যে যে জলপথ ইনক্লুডেড হচ্ছে, সেটা ওই সেম বাজেটে কি করে সেখানে সংস্কার করা সম্ভব বা ড্রেজিং করা সম্ভব? তার মানে এটা কি আবার গুলিয়ে দেওয়ার চেষ্টা এবং আবার একটা নির্বাচনী চমক? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, ঘাটাল যেটা সেটা 13টি ব্লক ও 5টি পুরসভা নিয়ে এই জায়গাটা তৈরি, এবং এটা সত্যি ঠিক, এটা ভৌগোলিক একটা অবস্থানের জন্য এখানে জল জমার একটা কারণ। কিন্তু তার সাথে এই যে ধরুন এই ডিভিসি যে জল ছাড়ছে, ডিভিসি জল ছাড়তে হবে, কারণ তার উপায় নেই। বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই, সেই বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হলেই আগামী সোমবার থেকে আবার শুনছি বৃষ্টি হবে, তাহলে তখন তাকে জল ছাড়তে হবে। এবার জল ছাড়ার দরুন এই সমস্যা শুধু ওইখানে না, এই সমস্যা চারিদিকে। সুতরাং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে আজকে আমাদের মাননীয় সেচমন্ত্রী মানস ভূঁইয়া মহাশয় এটা সত্যি তুলে ধরেছেন, সুমনবাবু ঠিকই বলেছেন। কিন্তু সুমনবাবুকে একটা কথা বলি যে এটা আনসিভিলাইজ এইভাবে একটা চ্যানেলে বলবেন না, কারণ কোনো আনসিভিলাইজের মতো আমি কথা বলিনি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি অনেক ডিবেট করে থাকতে পারেন, কিন্তু আপনি প্রতিনিয়ত ডিবেট আপনি দেখেছেন কিনা জানি না, না আপনি উনি ব্যক্তিগতভাবে বললেন তাই আমি বললাম, আনসিভিলাইজের বিষয় না। আমি যেটা তথ্য তুলে ধরেছিলাম সেইটা, এবার ভুল তথ্য দিলে আমি ডিবেট করেছি, বিতর্ক করেছি, কিন্তু এটার সঙ্গে আনসিভিলাইজের কোনো বিষয় নেই। যাই হোক, এখন আমাদের সরকারি 500 কোটি টাকা বরাদ্দ করেছে, আগামী দিনে দেখুন ডিপিআর তৈরি হয়ে গেছে এবং দেখা যাক কি হয়। আমি চাইবো নিশ্চয়ই এই সমস্যার সমাধান হোক। বেশ, আমি এখানে সরাসরি রুবিদির কাছে যাবো, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। রুবিদি, দেখুন 2024 সালে আমি একটু আগেই বলেছি 2024 সালে অলরেডি 25 তারিখে জুলাই মাসে কেন্দ্র অলরেডি বরাদ্দ করেছে, এবং আমি সেটা সত্যজিৎ দাকে পিডিএফটাও পাঠিয়েছি কিভাবে বরাদ্দ করেছিল, কিন্তু রাজ্য সরকার সেটা অনুমোদন করেনি। সুতরাং কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে চাইছে, সম্পূর্ণ সহযোগিতা করতে চাইছে, শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে না, সমস্ত বিষয় নিয়ে, রেলওয়ে প্রজেক্ট নিয়ে শুরু করে সমস্ত বিষয়। কিন্তু কেন্দ্র সরকারের সাথে কোনোভাবেই রাজ্য সরকার সম্মিলিত হয়ে কাজটা করে না বলেই সাধারণ মানুষ সমস্যায় পড়ে। বাট ওনার যদি ইগো যদি উনি বজায় রাখতে চায়, তাহলে তো মানুষ তো ভুগবে, কারণ মানুষ তো শুধু প্রতিশ্রুতিতে চলবে না। এবং প্রতি বছর আমরা প্রতিশ্রুতি দেখেছি, এই দেবকেও আমরা প্রতিশ্রুতি দেখেছি, এবং বলা হয়েছিল যে এই 31শে ডিসেম্বর 2024 মধ্যে তারা ঘাটার মাস্টার প্ল্যান করে দেখাবে, কিন্তু সেটাও কিন্তু করতে পারেনি। তাদের এই প্রতিশ্রুতিতে তারা কিন্তু হয়তো 2024 ইলেকশনটা জিতেছিল, কিন্তু আজও কিন্তু সাধারণ মানুষকে সেভাবেই ভুগতে হচ্ছে। সুতরাং প্রতিশ্রুতি ইকুয়াল ধাপ্পাবাজি, এটা মানুষকে মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে প্রতি বছরের ন্যায় এবছরও হয়তো আরো হয়তো ভাওতাবাজি, আরো হয়তো প্রতিশ্রুতি দেবে, কিন্তু মানুষকে বলবো সঠিকভাবে সিদ্ধান্ত নিন এবং সঠিক জায়গায় ভোটটা দিয়ে আপনাদের সুনিশ্চিত জীবন আপনারা এবার চিহ্নিত করুন। আর না, এবারও যদি না করতে পারেন আর কোনোদিন করতে পারবেন না। এভাবেই আপনাদের কষ্ট ভুগতে হবে। একেবারে অন্তিম ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। কেতন জয়সবাবু আমাদের সঙ্গে জুড়েছিলেন। দেখুন, যদি কোনো কারণে কোনোভাবে কাউকে ব্যক্তিগত স্তরে কোনোভাবে ছোট করা হয়েছে বলে মনে করছেন, তাহলে তার জন্য শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে অঞ্জন ক্ষমা প্রার্থী। কিন্তু বিশ্বাস করুন, নিরপেক্ষতার সঙ্গে বারংবার প্রশ্ন করে গিয়েছি আমরা, শাসক শিবির হোক কিংবা বলতে পারেন কেন্দ্রের শাসক শিবিরকেও। আমাদের কাছে নিরপেক্ষতার অর্থ হচ্ছে যদি কোন জায়গায় ভুল থাকে তাহলে সেই বিষয়ে আলোকপাত করা, আর সেটা আমরা প্রতিনিয়ত ট্রাইব টিভি বাংলা থেকে শব্দের কাটাকাটি অনুষ্ঠান থেকে অঞ্জন করে যাচ্ছি। কিন্তু প্রশ্ন যখন বারংবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, তখন প্রশ্ন উঠে যায় সরাসরি, অন্তত এই শো থেকে মূল যে বিষয় উঠে আসে তা হলো অভিনেতাদেব, সাংসদদেব। প্রশ্নটা থেকেই গেল, অভিনেতা হিসাবে সফল হলেও নেতা হিসাবে বিফল থাকছে অভিনেতাদেব। এই প্রশ্ন নিয়ে আজকে শো শেষ করছি। আর এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের থেকে জব্দ হয় ইস্যু। নমস্কার।